হাই, নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ভারতের সংবিধান এবং রাজনীতি থেকে রেগুলেটিং অ্যাক্ট 1773 সম্পর্কে তোমাদের সঙ্গে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা এই পুরো বিষয়টি ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শুরু করছি আমাদের সুন্দর টপিকটি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে আছে ইন্ট্রোডাকশন। খুব সুন্দর বলা আছে, 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী এলিজাবেথ কর্তৃক প্রদত্ত সনদের দ্বারা প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি বলা আছে, কি বুঝলে তোমরা? 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী এলিজাবেথ কর্তৃক প্রদত্ত সনদের দ্বারা প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট বলা আছে, 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার রাজনৈতিক ক্ষমতা লাভ করে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের বাংলায়, আমাদের পশ্চিমবাংলায় কীভাবে ক্ষমতা লাভ করে? 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের রাজনৈতিক ক্ষমতা লাভ করে। নেক্সট পয়েন্টে বলা আছে, 1857 সালে সংগঠিত সিপাহী বিদ্রোহের পরবর্তীতে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত হয়। মানে 1857 সালে সিপাহী বিদ্রোহ হচ্ছে, তার পরবর্তীকালে আমাদের পুরো ভারতের যে শাসনভার সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার হাতে চলে যায়। এবং 1947 সালে 15 আগস্ট যতদিন না ভারত স্বাধীন হয়, ততদিন পর্যন্ত ওই ক্ষমতা কিন্তু ব্রিটিশদের হাতেই ছিল। মানে ভেবে নাও, 1757 থেকে 1857 থেকে একদম 1947 পর্যন্ত, এই যে ভাস্ট একটা লং সময় পুরো ব্রিটিশ সরকার আমাদেরকে শাসন করে গেছে। তাই বলা আছে 1857 সালে সংগঠিত সিপাহী বিদ্রোহের পরবর্তীতে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশদের হাতে ন্যস্ত হয়। এবং 1947 সালে 15 আগস্ট ভারতের স্বাধীনতা হওয়া অবধি পর্যন্ত, লাভ যতদিন না হয় ততদিন পর্যন্ত, 1947 সালে 15 আগস্ট পর্যন্ত এই শাসন ব্যবস্থা কিন্তু ব্রিটিশরাই চালিয়ে গেছে। নেক্সট আছে দ্য কোম্পানি রুল। কোম্পানি রুলটা সময়টা দেখো, 1773 থেকে 1858। কোম্পানি রুল এই সালটা কত? 1773 থেকে 1858 পড়ছি। 1757 সাল থেকে 1773 সাল অবধি, মানে 1757 সালে পলাশির যুদ্ধ হচ্ছে। তারপরে 1757 থেকে 1773 সাল অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকারের কোনো রকম হস্তক্ষেপ করেনি। মানে এই যে সময়টা 1757 থেকে 1773 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকার কোনো রকম হস্তক্ষেপ করেনি। এমতো অবস্থায় 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট হলো সর্বপ্রথম শাসনতান্ত্রিক কর্মকাণ্ড। আর এমতো অবস্থায় মানে 1773 সালেতে, মানে 1757 থেকে 1773 অবধি ব্রিটিশ পার্লামেন্ট, মানে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কোনো রকম হস্তক্ষেপ করেনি। কিন্তু 1773 সালে তারা একটা নতুন নিয়ম চালু করে দিচ্ছে, সেটাই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। তো কী বলা আছে দেখো, এবার আছে রেগুলেটিং অ্যাক্ট 1773। রেগুলেটিং অ্যাক্ট 1773 কী দেখে নাও, প্রথমে হালকাভাবে আছে। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করে। তাহলে রেগুলেটিং অ্যাক্ট ব্যাপারটা কী? এই যে আমাদের 1757 থেকে একদম তুমি ধরতে পারো 1947 সাল পর্যন্ত যে একটা ভাস্ট সময়, এই ভাস্ট সময় কারা শাসন করেছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো ভারতটাকে শাসন পরিচালনা করবে কিভাবে, তা সেটার কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠিত হয় রেগুলেটিং অ্যাক্ট। এই আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে, অ্যাক্ট 1773 নামে পরিচিত। কী বলা আছে দেখো, 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট, মানে ব্রিটিশ সরকার ভারতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করে। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কেমনভাবে কার্যকলাপ পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে, সেই পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকেই নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ ব্রিটিশ সরকার রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করে। আর এই আইনটা দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1773 নামে পরিচিত। বন্ধুরা, এরপরে দেখে নাও রেগুলেটিং অ্যাক্টের বিষয়বস্তু কী আছে। শুরু করছি, দেখো। ফার্স্ট, রেগুলেটিং অ্যাক্ট ভারতে কোম্পানির শাসনের ওপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি কায়েম করে।
মানে যে রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্ট চালু করলো সেটা কাজ কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নজর রাখার তারা কেমনভাবে শাসন কার্য পরিচালনা করছে। বুঝতে পারলে না? একদম সহজ। মানে কি বোঝাবে দেখো, আমি এটাই বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো। মানে তুমি ভাবো পুরো ইন্ডিয়াটাকে শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে নিয়ন্ত্রণ করছে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ সরকার। সেটাই বলা আছে। তাই বলা আছে রেগুলেটিং অ্যাক্ট ভারতে কোম্পানির শাসনের ওপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি কায়েম করে। নেক্সট নাম্বার 2, বাংলার গভর্নর পদকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় এবং ওয়ারেন হেস্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল। এখান থেকে তোমরা আর একটা কোশ্চেন জানতে পারছো যে ওয়ারেন হেস্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল। আর এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা বাংলার গভর্নর পদকে বাংলার জেনারেল গভর্নর পদে উন্নীত করা হয়। আর আমাদের ওয়ারেন হেস্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওকে। নাম্বার 3, 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে একজন প্রধান বিচারপতি এবং 3 জন সহ বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তো দেখো কি বলা যায়, 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে একজন প্রধান বিচারপতি এবং তার অধীনে 4 জন সহ বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। আবার বলে দিচ্ছি, 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে একজন প্রধান বিচারপতি এবং তার অধীনে 3 জন সহ বিচারপতি নিয়ে একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ওকে। নেক্সট নাম্বার 4, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিকে বাংলার অধীনে আনা হয়। বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সিকে বাংলা প্রেসিডেন্সির মধ্যে আনা হয়। বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিকে বাংলা প্রেসিডেন্সির মধ্যে আনা হয়। নাম্বার 5, বাংলার গভর্নর জেনারেল এর সহায়ক হিসাবে 4 জন সদস্য বিশিষ্ট গভর্নরের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। মানে বাংলার গভর্নর জেনারেল এর কার্যকে, মানে যে কাজগুলো করছে সেই কার্যগুলোকে সুবিধা করতে আরও বেশ সহজ পদ্ধতিতে করার জন্য 4 জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সংসদ বা পরিষদ গঠিত হয়। বাংলার গভর্নর জেনারেলের সহায়ক পদ হিসাবে 4 জন সদস্য বিশিষ্ট গভর্নরের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। নেক্সট নাম্বার 6, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংয়ের কার্যনির্বাহী পরিষদে অন্যান্য যে 4 জন সদস্য ছিলেন তারা হলেন লিউটেন্যান্ট জেনারেল জন ক্লেভারিং, জর্জ মনসন, রিচার্ড বারওয়েল, ফিলিপ ফ্রান্সিস। আবার পড়ে দিচ্ছি, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংয়ের কার্যনির্বাহী পরিষদে, মানে গভর্নর জেনারেলকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য যে পরিষদ গঠন করা হয় 4 জন সদস্য বিশিষ্ট, সেই 4 জন সদস্য হলো কারা? লিউটেন্যান্ট জেনারেল জন ক্লেভারিং, জর্জ মনসন, রিচার্ড বারওয়েল, ফিলিপ ফ্রান্সিস। নেক্সট পয়েন্ট 7, কোর্ট অফ ডাইরেক্টরস এর কার্যকাল 4 বছর নির্ধারিত করা হয়। আর কোর্ট অফ ডাইরেক্টরসের কাজ কত? 4 বছর নির্ধারিত করা হয়। এবং ভারতবর্ষের রাজস্ব, দেওয়ানি ও সামরিক সংক্রান্ত বিষয়ে রিপোর্ট প্রস্তুত করে ব্রিটিশ সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ করা হয়। তো কী বলা আছে দেখো, মানে কোর্ট অফ ডাইরেক্টরসের কাজকর্ম একটা মেয়াদসাল দিয়ে দিচ্ছে, মেয়াদসাল 4 বছর। এখানে কি কাজ করবে? ভারতবর্ষ থেকে যে রাজস্ব রেভিনিউটা সংগ্রহ করছে, দেওয়ানি, সামরিক সংক্রান্ত বিষয়ে রিপোর্ট প্রস্তুত করে, এই সমস্ত বিষয়ে রিপোর্ট প্রস্তুত করে ব্রিটিশ সরকারের কাছে জমা দেওয়ার জন্য তাদেরকে প্রদান করা হয়। ওকে। মানে এখান থেকে তথ্য নিয়ে যে ব্রিটিশ পার্লামেন্টে দিতে হবে যে কি কেমন হাল হাকিকত চলছে, এটাই এখানে বলা আছে। বন্ধুরা, এইমাত্র রেগুলেটিং অ্যাক্ট সম্বন্ধে যে বাংলায় যেটা আমি আলোচনা করে দিলাম সেটা এবারে ইংলিশে আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, তোমরা শুনে নাও। যারা শুনবে তারা শুনে নাও। ইন্ট্রোডাকশন। The British East India Company was founded in 1600 by charter issued by Queen Elizabeth of England. Next, in 1757 there is a mistake and the second 5 will be 7. Okay. In 1757 the British East India Company gained political power in Bengal by winning the Battle of Plassey. Next point, after the Sepai Mutiny of 1857 the rule of India was vested directly in the hands of the British government and lasted till the independence of India on 15 August 1947. And the main important topic, the company rule, and it will be 1773 to 1858. Now listen this topic. From 1557 it will be incorrect and the correct date is 1757. It will be it was a printing mistake, so sorry. From 1757 to 1773 the British government did not intervene directly in the East India Company. In this context the Regulating Act of 1773 was the first constitutional action.
And now we discuss the content of the law. First, number 1, the Regulating Act established the British Parliament oversight of the company's rule in India. Next, number 2, the post of Governor of Bengal was promoted to the post of Governor General, and Warren Hastings became the first Governor of Bengal. Number 3, in 1774, the Supreme Court was established at Fort William, Calcutta, with 1 justice and 3 assistant judges. Next, number 4, Bombay and Madras presidencies were brought under Bengal. Number 5, the Council of the Governor is constituted with 4 members as to the Governor General of Bengal. Number 6, the other 4 members of Governor General Warren Hastings Executive Council were Lieutenant General John Clavering, George Monson, Richard Barwell, Philip Francis. And the last point is, the term of office of the Court of Directors was fixed at 4 years, and it was directed to prepare a report on the revenue, civil and military affairs of India and submit it to the British government. তো বন্ধুরা, আশা করি তোমরা শুনলে, হয়তো তোমাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে, যাই লাগুক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি এই তথ্যটি নিচে মণ্ডল প্রকাশনের একটি বই থেকে, বইটির নাম ভারতের সংবিধান ও রাজনীতি। তো বন্ধুরা, এটা আমার ইমেল আইডি, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কোনো কিছু পার্সোনাল ডিটেলস জানা থাকলে, বা কোনো কিছু পার্সোনালি তোমার যদি কোনো কিছু কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা আমাকে মেল করবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।